আইনের শাসন ও নিরাপত্তা নিশ্চিত করা, যা বাংলাদেশের কোনো সময় হচ্ছে না। তারপরে আমি বলবো সম্পত্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা। তারপরে আমি বলবো যে সামাজিক সংহতি ও শিক্ষা প্রচার করা। তারপরে আমি বলবো রাজনৈতিক প্রতিনিধিত্ব ও ক্ষমতায়ন, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আমি পরবর্তীতে আসছি বিস্তারিত। তারপরে অর্থনৈতিক উন্নয়ন, তারপরে মানসিকতা পরিবর্তনে প্রচারণা চালানো। তারপরে আমি বলতে চাই যে আন্তর্জাতিক সহায়তা ও পর্যবেক্ষণ, সাংবিধানিক অধিকার রক্ষা, সংখ্যালঘু বান্ধব প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন তৈরি। তো এই যে বুলেট মার্ক পয়েন্ট গুলা বললাম, প্রত্যেকটা পয়েন্টই আমরা একটু কথা বলতে পারি যে কিভাবে এই বিষয়টা আমরা আগানো যায়। কিন্তু শুরুতে আপনি যেটা বললেন দাদা, যে আইনের শাসন এবং প্রশাসনিক ব্যাপার, সম্ভব কি কখনো বাংলাদেশে এই মুহূর্তে সেটাকে রূপায়ণ করা? আইনের শাসন ও শাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে গেলে প্রথমেই যা করতে হবে, আমি যা বলবো যে এই যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা বা নিপীড়ন হয়, এগুলা যাতে দ্রুত তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হয়। তা আমরা যদি 1971 থেকে আজকে এই 50-55 55 ইয়ার্স যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো যে কোনো সময়ই এই ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হামলা বা নিপীড়নের কোনো ধরনের তদন্ত কিংবা তদন্তপূর্বক শাস্তি, বিধিমূল শাস্তি আমরা কোনো সময় দেখি নাই, উল্টোটা আমরা দেখেছি। আমি যদি কিছু উদাহরণ দিই আপনাকে, আমি বলবো যে আপনি দেখেন খেয়াল করে যে রাকেশ সরকার নামে একজন ছিলেন সিলেটের, তাকে জেলে প্রেরণ করা হয়েছে। তো এইরকম অনেক ধর্মীয় সংখ্যালঘুদেরকে জেলে প্রেরণ করা হয়েছে উল্টোটা দেখিয়ে। তো এইটা একটা বিশাল বিষয়। তারপরে আপনি দেখবেন যে হিন্দু যে সমস্ত এলাকায় হিন্দু জনসংখ্যা বেশি, ওই সমস্ত এলাকায় যাতে পুলিশের নজরদারি তৎপরতা বাড়ানো হয়, এইটা একটা বিষয়, এটা কোন সময় ছিল না। হ্যাঁ, উল্টো পুলিশের সামনে আক্রমণ করা হয়েছে, এরকম উদাহরণ অনেক দেখেছি আমরা। তারপরে সবচেয়ে বড় বিষয় যে সম্পত্তি দখল করার যে বিষয়টা, এইটা 1971 থেকে চলে আসছে, কোন সরকারই এটা নজর দেয় নাই, এটা এখনো এইভাবেই চলছে। তো আমি বলবো আইনের শাসন ও নিরাপত্তা নিশ্চিত করা, এটা একটা প্রথম এবং প্রধান ধাপ, এবং এইটা করা জরুরি। বিধিমূল শাস্তির যে একটা বিষয়, এইটা কিন্তু আমরা কোনো সময় দেখি নাই 1971 থেকে আজ পর্যন্ত। তো এটা নিশ্চিত করতে হবে প্রথমেই, এটা আমি মনে করি প্রধান একটা উপায়। তারপরে আপনি যেটা বলেছিলেন যে মানসিকতার পরিবর্তন করতে হবে এবং সম্পত্তি সংক্রান্ত যে বিবাদ, সম্পত্তি সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো মেটাতে হবে, এটা বলতে আপনি কি বোঝাতে চাইছেন? এই সম্পত্তি আইন বা সম্পত্তি রক্ষা কিভাবে সম্ভব সেটা? এইটা আপনি দেখেন, প্রথমেই এই যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু যারা আছে, তাদের কিন্তু মেন্টালি একটা বিশাল প্রেসার। মানে তারা ঘুম থেকে উঠি তারা ভাবে যে আজকের দিনটা কিভাবে যাবে। তারপরে তারা যখন ঘুমায় তারা চিন্তা করে আগামীকাল কি হবে, ঘুম থেকে উঠে আমি কি দেখবো, আমার বাড়ি ঘর কি অক্ষত থাকবে। এই যে মানসিক চাপ, স্পেশালি এই মুহূর্তে চাপটা একটু বেশি, কারণ যেহেতু ইন্ডিয়ান বর্ডারটা বন্ধ। আগে কিন্তু ধর্মীয় সংখ্যালঘু যারা ছিল তারা প্রথমে কিছু ভাবতো যে বেশি ঝামেলা করে লাভ নাই, ইন্ডিয়া চলে যায়। এখন তো তারা জানে যে তাদের যাওয়ার জায়গা নেই। তো এই যে মানসিক যে একটা শান্তি দেওয়া, এটা আসলে একনোলজের মাধ্যমে হতে পারে। মানে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, তারা যদি একনোলজ করে যে হিন্দুদের উপরে বা ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, তাহলে কিন্তু তারা বুঝবে যে না, অ্যাডমিনিস্ট্রেশন তো এই বিষয়ে সচেতন। তাদের উপর যে হামলা হচ্ছে এখন তো এইটাই টেকনোলজি হচ্ছে না, তাহলে তারা তো মানসিকভাবে একটা পীড়ার মধ্যে থাকে। তো আমি মনে করি এটা একটা বিশেষ বিষয়। অবশ্যই সবাইকে, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনের সব লেভেলের সবাইকে সচেতন হতে হবে, এবং এটা অ্যাকনোলেজ করতে হবে যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। তখনই শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন মানসিকভাবে একটা শান্তিতে থাকবে যে না, এটলিস্ট আমাদের উপর হামলা হচ্ছে, এটা তো অ্যাকনোলেজ হচ্ছে। এখন তো এইটাই হচ্ছে না। তো আমি মনে করি এই অ্যাকনোলেজের মাধ্যমে মানসিক শান্তি বিষয়টা নিশ্চিত করা যেতে পারে। আচ্ছা, আর যে পয়েন্টগুলো আপনি বলছিলেন যে আমরা মোটামুটি 3টে পয়েন্ট আলোচনা করলাম, এর পরের পয়েন্টগুলো আপনি যেগুলো বলছিলেন সেগুলোও যদি একটু বিস্তারিত আলোচনা করেন।
আমি আরেকটা জিনিস বলি, আপনি দেখেন যে আরেকটা বিষয় হলো যে আপনার সামাজিক সংগতি ও শিক্ষা প্রচার, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ধরেন বিভিন্ন ধর্মের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু আমাদের দেশে উল্টো হচ্ছে। আপনি আপনি দেখবেন আমাদের বইগুলোতে, বিশেষ করে প্রাইমারি স্কুলের বইগুলিতে একসময় কালচারালি ভেরি রিচ ছিল আমাদের বইগুলো। এখন কিন্তু আপনি দেখবেন যে তারা, যারা ধর্মীয় সংখ্যালঘু লেখক আছে, ধরেন সত্যেন্দ্রনাথ দত্ত, ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর, তো তাদের কিন্তু তাদের লেখাগুলো কিন্তু বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে একটা থেকে এই বিষয়টা দেওয়া হয়, তাহলে তো কোনো সময় বাংলাদেশের ধর্মের মধ্যে সম্প্রীতি বার্তা স্প্রেড হবে না। তো এইটা একটা বিশেষ বিষয়। কিন্তু দাদা তারপর এই ধর্ম নিরপেক্ষ শিক্ষা পাঠ, হ্যাঁ ধর্মনিরপেক্ষ শিক্ষা পাঠ, হ্যাঁ, তো ধর্ম নিরপেক্ষ শিক্ষা পাঠ পাঠ্যসূচিতে ধর্মীয় বৈচিত্র্য আর সহনশীলতার গুরুত্ব তুলে ধরা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু আমরা বাংলাদেশে কোনো সময় এটা দেখি নাই। যদিও ধরেন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে তখন কিছুটা থাকে, কিন্তু এই এই মুহূর্তে তো এগুলা কিছুই নাই। এই বর্তমানে যে বইগুলো আসলো, বইগুলাতে ইভেন বাংলাদেশে যে শহীদের সংখ্যা 30 লাখ, এইটা পর্যন্ত 30 লাখের পরিবর্তে লাখো শহীদ বলা হচ্ছে, 30 লাখ তারা কিন্তু বলছে দাদা না। একটা প্রশ্ন এই যে এই বিষয়গুলো, জায়গায় দাঁড়িয়ে, যে হিন্দু সংরক্ষণ বা হিন্দুর সংখ্যা যাতে শূন্য না হয়ে যায়, 1947 থেকে 2025 সংখ্যাটা 8% এসে ঠেকেছে, আগামী 20 বছর এই হারে কমলে সেটা শূন্য হয়ে যাবে। কিন্তু 1947 পর থেকে তো আওয়ামী লীগের সময় কালো ছিল, সেই সময়ও দেখা যাচ্ছে উত্তরোত্তর হিন্দুর সংখ্যা বাড়ছে। সেটা শুধু আজকে মোহাম্মদ ইউনূস তিনি তত্ত্বাবধায়ক সরকারে আছেন বলে হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে সেটা নয়। পরিসংখ্যান কিন্তু বলছে বাংলাদেশে হিন্দু সবসময় একটা সফট টার্গেট। কেন? অবশ্যই প্রথম কথাই হলো যে আপনি দেখেন, আমি যদি কারণগুলো উল্লেখ করি, বাংলাদেশ দুইবার দেশ ভাগ হলো, 47-এ একবার, 71-এ একবার। তো দুইবারই কিন্তু এই যে আহ, দুই দুই যুদ্ধেই কিন্তু আমাদের লোকজন অভিবাসন করেছে আপনার ভারতে। তো আবার এদের দুইবারই কিন্তু সাম্প্রদায়িক সহিংসতা খুব বেশি পরিমাণে ছিল। 71 সালে আপনি দেখেন যে হিন্দুদেরকে কিন্তু টার্গেট করে করে হিন্দু গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। যখন রাজাকাররা যখন দেখেছে কোন গ্রামে হিন্দু আছে, তারা ওই গ্রাম জ্বালিয়ে দিয়েছে। তারপরে বিশেষ করে আপনি সম্পত্তি দখলের যে একটা প্রক্রিয়া, হিন্দু মন্দির, শ্মশান, আখড়া, এগুলা কিন্তু দখল হচ্ছে, এবং এইটা কিন্তু সব সরকারের আমলে হচ্ছে। কোন সরকারই কিন্তু এই বিষয়টা সঠিকভাবে দেখে নাই। এই কারণেই কিন্তু আপনার আওয়ামী লীগ আমলে কিন্তু এই বৈষম্যটা ছিল। এটা এমন না যে আওয়ামী লীগ আমলে ছিল